এদিকে দেশে বিদেশে আওয়ামী লীগের মিশন শুরু। শেখ হাসিনার এক চালেই নাস্তানাবুদ তারেক রহমান। শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইতালিতে বনিয়ামিনকে রীতিমতো আওয়ামী লীগের নেতাকর্মীরা গণধোলাই দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলায় বনিয়ামিনকে কিভাবে ইতালি প্রবাসীরা ধরে উত্তম মাধ্যম দিচ্ছে। জুলাই আন্দোলনের অন্যতম একটা শক্তি জুলাই যোদ্ধা বনিয়ামিন, কন্টেন্ট ক্রিয়েটার বনিয়ামিন, তাকে ইতালির রাস্তায় মারধর করা হলো। কিন্তু কেন বনিয়ামিনকে এরকম সিচুয়েশনের মুখে পড়তে হলো? তাকে রাস্তায় ফেলে মারপিট করার দৃশ্যও ভিডিওতে দেখা গেল। শেখ হাসিনার বাজিমাত, বর্তমান সরকারের মাথায় হাত। গণেশ উল্টে গেল শেখ হাসিনার চালের কাছে। এই মুহূর্তে এই বর্তমান সরকার, বিএনপি সরকার নাস্তানাবুদ হয়েছে। এই মুহূর্তে চীন শেখ হাসিনার হাতের মুঠোয়। কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনার ফেরার ঘোষণায় বিএনপি জামাত এনসিপি জোটে চরম আতঙ্ক। তড়িঘড়ি সর্বদলীয় বৈঠক এবং হঠাৎ রাষ্ট্রপতিকে সরানোর নেপথ্য চক্রান্ত কি? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণায় দেশে বিদেশে আওয়ামী লীগের মিশন শুরু হয়ে গেছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই হয়তো আপনারা একটা ভিডিও দেখেছেন, সেখানে দেখা যাচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ইউটিউবার বনিয়ামিনকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতালিতে উত্তম মাধ্যম দিয়েছেন। দর্শক মণ্ডলী, এই ঘটনাটি কিন্তু শুধু বিদেশে নয়, দেশের মাটিতেও কোনো কোনো জায়গায় এমনটা ঘটছে। দর্শক, এরই সাথে সাথে এবার আরো একটা চাঞ্চল্যকর খবর আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে অবশেষে পদত্যাগ করতে চলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক মণ্ডলী, হঠাৎ কি এমন ঘটে গেল যার কারণে বিএনপি সরকার এই রাষ্ট্রপতিকে সরিয়ে দিচ্ছেন? দর্শক, তলে তলে মোহাম্মদ শাহাবুদ্দিন কি ঘটিয়েছে যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে? দর্শক, সেই বিষয়টি আজকে জানতে পারবেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? বিশ্লেষকরা যেমনটা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার খবর পেয়েই আওয়ামী লীগের এই রাষ্ট্রপতিকে সরিয়ে দিচ্ছেন জনাব তারেক রহমান। এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এবার আমরা দেখলাম যে জুলাই আন্দোলনের দেশের বাইরে থেকে হলেও জুলাই আন্দোলনের অন্যতম একটা শক্তি জুলাই যোদ্ধা বনিয়ামিন, কন্টেন্ট ক্রিয়েটার বনিয়ামিন, তাকে ইতালির রাস্তায় মারধর করা হলো। এবং এটা কারা করলেন সেটা নিয়ে ধোঁয়াশা থাকলেও আমার মনে হয় যে খুব একটা ধোঁয়াশা থাকার কথা নয়। আমি জানি না এখন পর্যন্ত তারা সেই স্বীকারোক্তিটা দিয়েছে কিনা, তবে ফেসবুক প্রচারণায় মনে হতেই পারে যে এটা স্বীকারোক্তি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন বনিয়ামিনকে এরকম সিচুয়েশনের মুখে পড়তে হলো? তাকে রাস্তায় ফেলে মারপিট করার দৃশ্যও ভিডিওতে দেখা গেল। কালবেলার এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিনের উপরে হামলা। একটু খবরটা দেখে নিই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ এবং কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিনের উপরে হামলা চালিয়েছে একদল যুবক। অতর্কিত হামলা এবং শারীরিকভাবে লাঞ্ছনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। আপনারা এই ভিডিওটা একটু দেখুন, আমরা সাউন্ড ছাড়া ভিডিওটা একটু দেখাতে চাই। সেখানে ধরাধরি এবং প্রচণ্ড গালাগালি, তারপরে হচ্ছে যে একসময় তাকে রাস্তায় ফেলে দেওয়া হলো, রাস্তায় ফেলে দিয়ে তাকে লাথি ঘুষি মারা হলো। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। গত রাতে ইতালির রোমের তরপিনা তারা আবাসিক এলাকার রাস্তায় এই ঘটনাটা, যেটা ভিডিও দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে রাতের আঁধারে বনিয়ামিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে রেখেছেন, আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে রাস্তায় দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয় এবং তারপরে এক পর্যায়ে তাকে রাস্তায় ফেলে পেটানো হয়। ভিডিওর কথোপকথনে আক্রমণকারীদের স্পষ্টভাবে বাংলায় চিৎকার করে গালাগালি করতে শোনা গেছে। তাদের উচ্চারণে বাংলাদেশি আঞ্চলিক ভাষার টোন এবং ওই যে গালাগালি যেগুলো আছে, খ দিয়ে গালাগালি, এই ব্যাপারগুলো রয়েছে। হামলাকারীরা বনিয়ামিনকে মৌলবাদী বলে সম্বোধন করছিল। অর্থাৎ এই মৌলবাদী শক্তির একটা বড় জায়গা বনিয়ামিনের অ্যাক্টিভিজম, এটা তারা বলছিল বারবার এবং একজন আরেকজনকে বলছিল ধর তাকে ধর, মার, এই ব্যাপারগুলো করছিল। ইতালির রোমে ঘটেছে বলে জানা গেলেও হামলার সুনির্দিষ্ট কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সূত্রের দাবি, ঘটনার সময় বনিয়ামিন মদ্যপ অবস্থায় ছিলেন কিনা বা রাজনৈতিক কোনো মতভিন্নতার জেরে এই ঘটনার সূত্রপাত কিনা বিষয়টি জানার চেষ্টা চলছে। বাংলাদেশি বংশোদ্ভূত বনিয়ামিন অস্ট্রেলিয়ার নাগরিক। নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্ম নেওয়া এই ব্যক্তি ৮০টিরও বেশি দেশ বেড়ানোর অভিজ্ঞতা রয়েছে। ফেসবুকে নিয়মিত কন্টেন্ট শেয়ার করেন, ভ্রমণের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়ে মতামত দেন।
বিদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটরের উপরে এমন সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এখন বিষয় হচ্ছে যে যাকে মৌলবাদী আখ্যা দিয়ে আক্রমণ করা হচ্ছে, সেই আক্রমণ যে মৌলবাদীর এগেনেস্ট শক্তি করেছে এটাই স্বাভাবিক। এবং বনি আমিন জুলাই আন্দোলনের প্রেক্ষাপট থেকে শুরু করে পরবর্তীতে অ্যাক্টিভিজমের পাশাপাশি উস্কানিমূলক অনেক কথা বলেছেন, এটা করলে এই করব, ওটা করলে ওই করব, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বেশি অ্যাক্টিভিজম করেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তাতে এই ঘটনা আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরাই করতে পারে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে ভিডিওটা দেখে। অন্য কারো এটা করার কথা নয়। বনি আমিনকে যেভাবে তার অ্যাক্টিভিজম যেভাবে চোখে পড়ে, যদিও আমি তার ফলোয়ার না, কিন্তু সেগুলো তো এমনি অটোমেটিকলি চোখে পড়ে। সেই চোখে যেগুলো পড়ে তাতে মনে হয়েছে যে তার কর্মকাণ্ডে আওয়ামী লীগ ছাত্রলীগ অনেক বেশি ক্ষেপে থাকতে পারে এবং রোমের রাস্তায় তাকে হয়তো পেয়েছে, হতে পারে মদ্যপ থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মদ খাবে কি খাবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা আমার মনে হয় যে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরাই করতে পারে, কারণ তার উপরে প্রচণ্ড রাগ হয়েছে। কিন্তু সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে জুলাই আন্দোলনের পক্ষে থাকা শক্তিগুলো এই যে বারবার বিদেশের মাটিতে আক্রান্ত হচ্ছে, এরপরে ব্যাপারটা কি এরকম অবস্থায় যাবে যে জুলাই আন্দোলন যারা করেছে, বিশেষ করে চেনা মুখ, তারা একা কোনো বিদেশ সফর করতেই ভয় পাবে, কিংবা এমন দেশে যেতেই ভয় পাবে যে দেশে আসলে অনেক বেশি প্রবাসীরা আছেন এবং তার মধ্যে অবশ্যই আওয়ামী লীগের লোকজন আছে। এই ঘটনাগুলো, অনেকগুলো ঘটনা আমেরিকায়, ইংল্যান্ডে, ফ্রান্সে সহ বিভিন্ন দেশে, এবার ইতালিতে হলো, বিভিন্ন দেশে যে এই একের পর এক ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না জুলাই যোদ্ধাদের জন্য। অন্তত তাদের নিরাপত্তা বিদেশে যে বিঘ্নিত হতে পারে, এটা আমরা বেশ কয়েকবার ধারাবাহিকভাবে দেখছি। শেখ হাসিনার বাজিমাত, বর্তমান সরকারের মাথায় হাত। আপনাদের নিশ্চয়ই মনে আছে 24 সনে শেখ হাসিনা চীন সফর করেছিল। শেখ হাসিনা সরকারের পতনের পিছে যে কয়টি কারণ রয়েছে, তার মধ্যে অনেকে মনে করে থাকেন শেখ হাসিনার চীন সফর ছিল একটা অন্যতম কারণ। বর্তমান যে আমাদের বিএনপি সরকার আছে, সেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছেন। চীন সফর শেষে বিভিন্ন তথ্যপত্র আমাদের সামনে তুলে ধরেছেন, কূটনৈতিক সফলতার কথা বলেছেন, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে চীন বাংলাদেশের সাথে হাত মিলিয়ে কাজ করতে চায় সে কথা জানিয়েছেন। উল্টো দিকে শেখ হাসিনা এই মুহূর্তে বাজিমাত করেছেন, কূটনৈতিক সফলতা অর্জন করেছেন। আমরা সকলেই জানি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে মাথা উঁচু করে প্রত্যাবর্তন করবেন। তারই লক্ষ্যে শেখ হাসিনা পুত্র সজীব পদের জয় এবং আওয়ামী লীগ ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কূটনীতিকভাবে বিভিন্ন রাষ্ট্রের সাথে আলোচনা করার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আওয়ামী লীগ সরকার যেভাবে পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারকে যেভাবে উৎখাত করা হয়েছে সেটি ছিল জঙ্গি অভ্যুত্থান। জঙ্গিরা যদি বাংলাদেশে এভাবে আধিপত্য বিস্তার করতেই থাকে, তাহলে চীনের জন্য এটি হুমকির কারণ হয়ে দাঁড়াবে। চীন বাংলাদেশে ব্যাপকভাবে বাণিজ্য করতে চায়, সেই বাণিজ্য হুমকির মুখে পড়বে। এই বর্তমান সরকার চীনকে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা যদি ক্ষমতায় থাকি, বিএনপি সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে আপনাদেরকে বিভিন্ন প্রকার ব্যবসায়িক সুবিধা দেব এবং তিস্তা প্রকল্প আপনাদের হাতে তুলে দেব। কিন্তু গণেশ উল্টে গেল শেখ হাসিনার চালের কাছে। এই মুহূর্তে এই বর্তমান সরকার, বিএনপি সরকার নাস্তানাবুদ হয়েছে। এই মুহূর্তে চীন শেখ হাসিনার হাতের মুঠোয়। শেখ হাসিনা কার মারফতে, কিভাবে, কোন রাষ্ট্রের মারফতে এত কিছু বলা যাবে না, তবে চীনকে বোঝাতে সক্ষম হয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশে যে চীন ইনভেস্ট করেছে তার জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই, আওয়ামী লীগের বিকল্প নেই। তাই অনেকেই বলছেন আমরা বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করেছি, আমরা মোটামুটি শিওর হয়েছি শেখ হাসিনার সাথে একত্রতা পোষণ করেছে চীন। চীন চাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে মাথা উঁচু করে প্রত্যাবর্তন করুক। তার লক্ষ্যে তাদের যতটুকু সহযোগিতা করার প্রয়োজন তারা করবে। আমরা সকলেই জানি শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। নিরাপত্তা জনিত কারণে ভারত সরকার তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভারতেই রেখেছেন। অন্যদিকে চীন এবং ভারত জাত শত্রু, একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে চায় না, কিন্তু শেখ হাসিনা ওই দুই রাষ্ট্রকে এক করে ফেলেছে।
দুই রাষ্ট্র এই মুহূর্তে এক সুরে কথা বলছে, বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প নেই, বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প। তাই অনেকেই বলার চেষ্টা করছে, অনেক রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিরা বলার চেষ্টা করছে শেখ হাসিনা বাজিমাত করেছে। শেখ হাসিনা এই মুহূর্তে পরম দুই শত্রুকে একত্রিত করতে পেরেছে একটি বিষয়ে, সেটি হলো বাংলাদেশ বিষয়ে। বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই, আওয়ামী লীগের বিকল্প নেই। তাই এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় হলো শেখ হাসিনা এবং চীন সম্পর্ক। সেই চীনের সাথে শেখ হাসিনা যে সম্পর্ক তৈরি করেছেন, কূটনীতিকভাবে তাদেরকে যেভাবে বোঝাতে সক্ষম হয়েছেন, বা এখানে অন্য কোনো ইস্যু থাকতে পারে, যেভাবে হোক শেখ হাসিনা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন, সফল হয়েছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। এই মুহূর্তে আওয়ামী লীগ বিদ্বেষী যারা আছে তারা ব্যাপকভাবে ব্যথিত, চিন্তিত, তারা কি করবে সেটি খুঁজে পাচ্ছে না। আওয়ামী লীগের সভানেত্রী ঘোষণা দিয়েছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেই প্রত্যাবর্তন আরো বেশি ত্বরান্বিত হলো এই কূটনৈতিক সম্পর্কের কারণে। শেখ হাসিনার কূটনৈতিক দূরদর্শিতার কাছে অনেকেই নাস্তানাবুদ হয়েছেন। চীন এই মুহূর্তে শেখ হাসিনার কবজায় রয়েছে, আওয়ামী লীগের পক্ষে রয়েছে। ভারত আওয়ামী লীগ নিয়ে যে পদক্ষেপ নেবে তার পক্ষে রয়েছে। বাকিটা সময় বলে দেবে। কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ধামাকা স্ট্যাটাসে তোলপাড় হচ্ছে ঢাকা। নতুন রাষ্ট্রপতি কে? বিএনপির কোনো শীর্ষ নেতা নয়, পছন্দের তালিকার শীর্ষে মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি। শেখ হাসিনার ফেরার ঘোষণায় বিএনপি জামাত এনসিপির জোটে চরম আতঙ্ক, তড়িঘড়ি সর্বদলীয় বৈঠক এবং হঠাৎ রাষ্ট্রপতিকে সরানোর নেপথ্য চক্রান্ত কি? সময়টা দুপুর ৩:২৭। ঢাকার রাজনীতিক অলিন্দে এবং ক্ষমতাসীনদের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আজ যে ভূকম্পন অনুভূত হয়েছে তা গত ২ বছরের রাজনৈতিক নাটকের কেউ দেখেনি। প্রখ্যাত সাংবাদিক জুলকারনাইন সামির যাকে বলা হয়, তার সামাজিক মাধ্যমে একটি মাত্র বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে পুরো রাজনীতিতে এক প্রলয়নকারী তোলপাড় সৃষ্টি করেছে। খবরটি কি সেটা একটু জানেন? খবর হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে নাকি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বঙ্গভবন ছাড়তে যাচ্ছেন, অর্থাৎ পদত্যাগ করতে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুধু রাষ্ট্রপতির পদত্যাগই কিন্তু নাটকের শেষ নয়। জুলকারনাইন সায়ের তার স্ট্যাটাসে আরো এক বিস্ময়কর তথ্য ফাঁস করেছেন। তিনি লিখেছেন, নতুন রাষ্ট্রপতি হিসাবে বিএনপি কোনো শীর্ষ নেতাকে বসানো হচ্ছে না, বরং পছন্দের তালিকায় শীর্ষে নাকি রয়েছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব, যাকে অনেকে জঙ্গি নেতা হিসেবে জানেন, জঙ্গি উত্থানের কারণ বাংলাদেশের অন্যতম নায়ক হিসেবে জানেন, সেই নসিমুল গনি। চিন্তা করে দেখুন, হঠাৎ করে 22 জুলাই এই তপ্ত বিকালে কেন রাষ্ট্রপতির পদত্যাগের এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লো। 2024 সালের আগস্টের পর থেকে যে রাষ্ট্রপতিকে সরানোর জন্য কত আন্দোলন হলো, কত আলটিমেটাম দেওয়া হলো, তখন কিন্তু তাকে রাখা হলো বহাল তবিয়তে। আর আজ হঠাৎ করে কেন তাকে সরানোর এই মহা উৎসব? নির্বাচনের পরেও তারেক রহমান যাকে রাষ্ট্রপতি হিসেবে রেখে দিয়েছেন বা সরাতে চাননি, শেখ হাসিনার সম্প্রতি দেশে ফেরার ঘোষণার সাথে সাথে এই তড়িঘড়ি পদত্যাগের সম্পর্ক আসলে কি? আজ আমরা এই ভিডিওতে সরকারের ভিতরে চরম আতঙ্ক, সর্বদলীয় বৈঠকের নেপথ্য নাটক, রাষ্ট্রপতির চেয়ার নিয়ে এই নোংরা খেলার প্রতিটি পরত উন্মোচিত করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন এবার আমরা জুলকারনাইন সায়েরের সেই বহুল আলোচিত ফেসবুক স্ট্যাটাসের প্রতিটি শব্দ গভীরভাবে ব্যবচ্ছেদ করি। আজ দুপুর ৩:২৭ জুলকারনাইন সায়ের যে স্ট্যাটাস দিয়েছেন তা হুবহু এরকম। আগামী কয়েকদিনেই আপনারা কিন্তু স্ক্রিনে দর্শক দেখছেন জুলকারনাইন সায়েরের সেই স্ট্যাটাসটা আমি আপনাদেরকে দৃশ্যমান করছি এখানে স্ক্রিনে, একটু দেখে নেবেন। সেখানে বলা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর চাইতে বিস্ময়কর খবর হলো, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপি কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি। কি সুন্দর এক স্ক্রিপ্ট! স্বাস্থ্যগত কারণ, রাজনীতি যখনই কাউকে সরাতে হয় বা যখনই কোনো নেতা ভয়ে পিছন দরজা দিয়ে পালাতে চায়, তখনই নাকি তাদের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, বঙ্গভবনের মতো একটি সাংবিধানিক সর্বোচ্চ চেয়ারে বসানোর জন্য বিএনপি কোনো প্রবীণ বা শীর্ষ নেতাকে কেন বিশ্বাস করতে পারছে না? কেন এই ব্যবস্থা? কেন একজন আমলা মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি, যার বিরুদ্ধে হিজবুত তাহরীর মতো জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে, তাকে রাষ্ট্রপতির চেয়ারে বসানোর জন্য এত তাড়াহুড়ো করা হচ্ছে? কারণটা খুব পরিষ্কার। রাজনৈতিক নেতাদের উপরে এই নরবরে সরকারের আর কোনো ভরসা নেই। তারা এমন এক নিরপেক্ষ বা আনুগত আমলাকে রাষ্ট্রপতির আসনে বসাতে চায় যে চরম সংকটের মধ্যে তাদের সুবিধা মতো সামরিক বেসামরিক অধ্যাদেশ জারি করতে পারে। ক্ষমতার সমীকরণ ধরে রাখতে আজ একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে মাইনাস করে প্রশাসনিক আমলাকে বঙ্গভবনে বসানোর যে নীল নকশা, তা এদেশের গণতন্ত্রের মুখে আরও একটি বড় ধাক্কা হিসেবেই দেখা যাচ্ছে। বন্ধুরা, এবার আসুন আসল ঘটনার পিছনে যে মূল অনুঘটন কাজ করছে সেটা একটু তুলে ধরি। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল, কিন্তু 22 জুলাই এসে কেন এই গুঞ্জন আগ্নেয়গিরির মতো ফেটে পড়লো? কারণটা হলো, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার সম্প্রতি ঘোষণা। শেখ হাসিনা যখনই দেশে ফেরার বার্তা দিয়েছেন, ঠিক তখনই বিএনপি, জামাত, এনসিপির মতো দলগুলো সমন্বয়ে গঠিত নরবরে শাসন ব্যবস্থার ভিতরে এক অসীম ও চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তারা রাতারাতি সর্বদলীয় দলীয় বৈঠক ডেকেছে, তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা বুঝতে পেরেছে যে রাজপথে এবং ভূ রাজনৈতিক টেবিলের পরিস্থিতি যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। আর যদি শেখ হাসিনা সত্যি ফিরে আসে কিংবা দেশের রাজনীতিতে কোনো বড় সাংবিধানিক পরিবর্তন ঘটে, তবে বঙ্গভবনে যদি মোহাম্মদ শাহাবুদ্দিন বহাল থাকেন, তবে তিনি সাংবিধানিক অনুযায়ী যে কোনো চরম পদক্ষেপ নিতে পারেন। অর্থাৎ সাংবিধানিক ক্ষমতা বলে তিনি বর্তমান অবৈধ বা অস্থিতিশীল ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন কোনো ঘোষণা দিয়ে দিতে পারেন। আর এই আতঙ্কই আজ তাদের বুকের ভিতর কাঁপন ধরেছে। সেই ভয়েই তারা এখন তড়িঘড়ি করে রাষ্ট্রপতিকে সরিয়ে বঙ্গভবনকে নিজেদের অনুগত লোক দিয়ে সুরক্ষিত করতে চাচ্ছে। একেই বলে চরম রাজনৈতিক কাপুরুষতা এবং ভীতি ভাই। বন্ধুরা, এদেশে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, যার উত্তর এই সরকার এবং তাদের মিত্রদের দিতে হবে। সেটা হচ্ছে 2024 সালের আগস্টে অভ্যুত্থানের পর থেকে 2 বছর ধরে এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের দাবিতে কত নাটক হলো, রাজপথে ছাত্রদের নামানো হলো, রাজপ্রসাদের সামনে ঘেরাও কর্মসূচি করা হলো, আর কত আলটিমেটাম, কত রক্তচুক্তি দেখানো হলো। তখন তারা বলেছিল শাহাবুদ্দিন নাকি অবৈধ, তিনি স্বৈরাচারের দোসর। কিন্তু তা সত্ত্বেও এতদিন মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবনের বিলাসবহুল রাজপ্রসাদে রাজকীয় হালি বসিয়ে রাখা হয়েছিল। কেন এতদিন তাকে সরিয়ে দেওয়া হয়নি? তখন রাখা হয়েছিল কারণ তাদের নিজেদের সাংবিধানিক বৈধতার প্রয়োজন ছিল, নিজেদের শপথ গ্রহণ আর গদি বাঁচানোর জন্য তৎকালীন রাষ্ট্রপতি সই আর সিল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এতদিন তাকে দরকার ছিল নিজেদের স্বার্থে। আর যখন শেখ হাসিনা ফেরার খবরে গদি নড়বড়ে হয়ে উঠছে, তখন নিজেদের চামড়া বাঁচাতে তাকে বলির পাঠা বানানো হচ্ছে। এই হলো নীতি নৈতিকতা। যখন প্রয়োজন তখন শত্রুকে কোলে বসিয়ে রাখো, আর যখন বিপদ আসবে তখনই লাথি মেরে ফেলে দাও। এই মুনাফিকি আর দ্বিমুখী রাজনীতির চাটুকারিতা দেখে আজ ধিক্কার জানাচ্ছে দেশের বিবেকবান নাগরিকরা। বন্ধুরা, জুলকারনাইন সায়েরের স্ট্যাটাস এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ আজ পরিষ্কার করে দিয়েছে যে আমাদের দেশ আজ কোনো নীতির উপর চলছে না, চলছে চরম ভয়, আতঙ্ক আর ক্ষমতার অন্ধ আকাঙ্ক্ষার উপর দিয়ে। নিজেদের দুর্বলতা ঢাকতে শেখ হাসিনার আসার ভয়ে থরথর করে কেঁপে উঠে আজ রাষ্ট্রপতিকে সরিয়ে নিজেদের পছন্দের আমলাকে বঙ্গভবনে বসানোর এই চক্রান্ত চলছে। এবং এই চক্রান্ত প্রমাণ করে যে এই বিএনপি, জামাত, এনসিপির ব্যবস্থার তলানিতে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। আমরা রাষ্ট্রীয় ক্ষমতার এই নোংরা খেলা, স্বাস্থ্যগত অজুহাতে নাটক, বঙ্গভবনের দিকে দলীয় বা আমলাতান্ত্রিক আঁকড়া বানানোর চক্রান্ত তীব্রতম ধিক্কার এবং প্রতিবাদ জানাই। জনগণ আজ সব বোঝে, কারণ কাকে কখন কিভাবে সরানো হচ্ছে আর কেন ভয় পেয়ে বঙ্গভবনের নতুন গুটি চেলে ক্ষমতার ভিত্তি শক্ত করার চেষ্টা চলছে, তা এখন দেশের কোটি কোটি মানুষ প্রত্যক্ষ করছে। আপনারা কি মনে করছেন দর্শক? শেখ হাসিনার ফেরার বার্তাটি আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানোর এই পদক্ষেপটি তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে? আর রাজনৈতিক নেতা ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনিকে রাষ্ট্রপতি করার চক্রান্তকে আপনারা কিভাবে দেখছেন? যে একজন জঙ্গি সম্পৃক্ততার সাথে জড়িত এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত সর্বমহলে, সেই নসিমুল গনিকে তারা এখন রাষ্ট্রপতি করার জন্য চক্রান্ত করছে। এটা নিশ্চয়ই আমেরিকার কোনো প্রেসক্রিপশন হবে, কারণ তারাও চাচ্ছে এই ক্ষমতাকে আরো কুক্ষি করতে, শেখ হাসিনার আগমনকে প্রতিহত করতে। তো প্রথমে আমরা আওয়ামী সভানেত্রীর বক্তব্যটা শুনব। ছোট্ট বক্তব্য, এটা নিয়ে আলোচনা কম করলে হবে, কারণ তিনি সোজাসাপটা বলেছেন। রীতিমতো তিনি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন, যদি কারো সেরকম সাধ্য থাকে চ্যালেঞ্জটা গ্রহণ করুক, এরকমভাবে তিনি বলেছেন। আমরা বরঞ্চ আওয়ামী সভানেত্রীর সেই বক্তব্যটি শুনি, তারপরে আলোচনা করি। শুনুন। ইনশাল্লাহ দেশে ফিরে আসবো। তরিক আছি, জেল জুলুম কি কি লাগবে সব রেডি করে ফেলেন, কোনো অসুবিধা নেই। আমি চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছি, আমি যাবো, দেন করবো, কোনো অসুবিধা কি বলে তো কোনো হয় গুলি খেয়ে মরবো, নয় ফাঁসিতে মরবো, মরতে তো একদিন হবে, নয় এমনি মরে যাবো, কিন্তু দেশের মানুষের কল্যাণে আমি যাবো, এটা হলো বাস্তব কথা। শুনলাম আমাকে চিফ প্রসিকিউটর বলে দিল যে 5 তারিখে বলো, 5 জুলাই, যে আমাকে দেশে ফিরতে হবে। আমি রাজি, আমি ফিরবো, আমি আসছি, যেই বললাম আমি যাবো। এভাবে করা যাবে না, এই নিয়ম মানতে হবে, ওই আইন মানতে হবে, সেই আইন মানতে হবে। আর আমি যখন কথা দিয়েছি আমি তো যাবো, এটা নতুন। আমি 81 সালে জিয়াউর রহমান বাধা দিয়েছিল, সেই বাধা অতিক্রম করে আমি বাংলাদেশে ফিরেছিলাম। 2007 সালে মঈনুদ্দিন, ফখরুদ্দিন, রিয়াজউদ্দিন বাধা দিয়েছিল, আমি সেটা মোকাবেলা করে দেশে ফিরেছিলাম। এবারও আমি ইনশাল্লাহ যাবো। প্রিয় দর্শক, কে বললেন আশা করি স্পষ্টতই বুঝতে পেরেছেন। এটা তিনি নিজেই বললেন যে হ্যাঁ, এটা আমি চ্যালেঞ্জই দিচ্ছি, কেউ গ্রহণ করলে করুক। চিফ প্রসিকিউটর মহোদয় তিনি তো বলছিলেন যে আসুন, আগস্টের মধ্যে ফিরে আসুন। তিনি ফিরে আসার কথা বলছেন, এখন কেন নানান তালবাহানা যে না এইভাবে আসা যাবে না, এইভাবে আসা যাবে না, এইভাবে আসতে হবে। আমি আপনাদেরকে বারবার কিন্তু বলেছি, আর আগের আলোচনা, আপনারা যারা আমার আলোচনা প্রতিনিয়ত শোনেন তারা কিন্তু ইতিপূর্বে জানতে পেরেছেন যে আমি বলেছি তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছেন বাংলার জন্য, বাংলার মানুষ, বাংলার রাজনীতির জন্য, তার দলের জন্য। এটা তার কথা বা তার বক্তব্য শুনলে স্পষ্টভাবেই বোঝা যায় যে তিনি নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন। কারণ খুবই, এটা যদি বলেন যে নিজের ভালো বোঝেন, এরকম কোনো ব্যক্তি আমার মনে হয় যে এইভাবে সিদ্ধান্ত নেবেন না। তিনি জানেন তার রায় অলরেডি ঘোষণা করা আছে, 5 থেকে 600 মামলা তার উপর দেওয়া আছে, একের পর এক মামলা হয়ে যাচ্ছে। এত কিছুর মধ্যেও বিশ্বের পরাশক্তি, মোড়ল, দাদাগিরি যারা দেখান তারা তার শত্রু। বর্তমান বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দল প্রায় সবাই তার শত্রু। তারপরে তিনি নিজেকে উৎসর্গ করেছেন এবং আসবেন, চ্যালেঞ্জও ছড়িয়ে দিয়েছেন রীতিমতো। এটা নিজের ভালো বোঝেন এরকম কেউ করবে না। তার মানে কি তিনি নিজের ভালো বুঝতেছেন না, তিনি দেশের, দশের এবং তার দলের ভালো বুঝতেছেন।
সেজন্য আমি কিন্তু বলছি এবং এখনও বলতেছি তিনি নিজেকে উৎসর্গই করছেন, কারণ এই সমস্ত বক্তব্য শোনার পরে এই কথা ছাড়া আর কি বলতে পারেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।